নমস্কার, এফএসসিএস এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে 50টারও বেশি এমসিকিউজ দেখব, যেগুলো ভীষণ ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ হবে। এবং সামনের যে তোমাদের পরীক্ষা ফুড এসআই, ডাব্লিউবি পুলিশ, কলকাতা পুলিশ, প্রত্যেকটার জন্যই খুব গুরুত্বপূর্ণ জিকে এগুলো। সবাই শেষ অবধি ভিডিওটা দেখো। চলো ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন, আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইন কর্তৃক সকলেই সংরক্ষিত ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে এটা বর্ণিত হয়েছে? আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইন কর্তৃক সকলেই সংরক্ষিত কত নম্বর ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর হবে ধারা 14 নম্বর ধারায় বলা হয়েছে, বা আর্টিকেল 14। ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কটি? ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের সংখ্যা কতগুলো? 6, 7, 8, 9। সঠিক উত্তর হবে 6, অপশান এ। ভারতীয় সংবিধানের ধারা 17 বা আর্টিকেল 17 কি বর্ণনা করে? 3-এর 4টে অপশন রয়েছে। বিনা ব্যয়ে শিক্ষার অধিকার, অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ, সমিতি গঠন, যে কোনো বৃত্তি বা পেশা অবলম্বন। সঠিক উত্তর হবে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ, ধারা 17। বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের স্বাধীনতার যে অধিকার, এটা কত নম্বর ধারায় বর্ণনা আছে? সঠিক উত্তর হবে আর্টিকেল 19 বা ধারা 19। বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশ, ধারা 19 বা আর্টিকেল 19। যে কোনো প্রকার বৃত্তি বা পেশা বা ব্যবসা বাণিজ্যের যে অধিকার, এটা কোন প্রকার মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের অন্তর্গত? কেউ যে কোনো প্রকার পেশা বেছে নিতে পারে, যে কোনো প্রকার ব্যবসা বাণিজ্য বা বৃত্তি নিতে পারে। এটা কোন মৌলিক অধিকারে লেখা আছে? সাম্যের অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, স্বাধীনতার অধিকার, নাকি শোষণের বিরুদ্ধে অধিকার? সঠিক উত্তর হবে স্বাধীনতার অধিকার, অপশান সি। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে 21-এর এ বা 21A এই যে আর্টিকেল বা ধারা, এটাকে সংযোজন করা হয়েছে? 6-এর প্রশ্ন, সঠিক উত্তর হবে 86তম সংবিধান সংশোধন, অপশান সি, 86তম সংবিধান সংশোধন। ডক্টর বি.আর. আম্বেদকর নিম্নের কোন মৌলিক অধিকারের ধারাকে সংবিধানের হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর কোন মৌলিক অধিকারের ধারাকে সংবিধানের হৃদয় এবং আত্মা, হার্ট অ্যান্ড সোল বলে অভিহিত করেছেন? সাথে সঠিক উত্তর হবে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অপশান সি। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অপশান সি। ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার কোন ধারা বা কোন আর্টিকেলে বলা হয়েছে? সঠিক উত্তর ধারা 19 বা আর্টিকেল 19। সকল নাগরিকদের কথা বলা এবং মত প্রকাশের যে স্বাধীনতা ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট, মত প্রকাশের স্বাধীনতা, এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? 4টে অপশন রয়েছে, আর্টিকেল 16, আর্টিকেল 17, আর্টিকেল 18, আর্টিকেল 19। সঠিক উত্তর হবে আর্টিকেল 19। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটা কার্যকরী ব্যাখ্যা দেয়া হয়েছে বা ডেফিনেশন অফ স্টেট এটা বলা হয়েছে? ভারতের যে রাষ্ট্র সেই সম্পর্কে বলা হয়েছে বা ব্যাখ্যা দেয়া হয়েছে কত নম্বর ধারায়? এটা হচ্ছে আর্টিকেল 12, আর্টিকেল 12। ঠিক আছে। কত সালে সম্পত্তির যে অধিকার সেটা প্রথমে তো মৌলিক অধিকারে ছিল,
মৌলিক অধিকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে? সম্পত্তির অধিকারকে কত সালে মৌলিক অধিকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে 1978, 1978। নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, নাকি যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার? সঠিক উত্তর হবে যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার। এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে স্বীকৃত নয়। বাক স্বাধীনতা কি মৌলিক অধিকার, নির্দেশক নীতিভিত্তিক অধিকার, রাজ্য বিধানসভা প্রণীত অধিকার, নাকি কোনোটাই নয়? সঠিক উত্তর হবে মৌলিক অধিকার। বাক স্বাধীনতা বা মত প্রকাশের অধিকার এটা আমাদের মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সমূহ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটাও ভীষণ ইম্পর্টেন্ট যে সংবিধানের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, আমেরিকার সংবিধান। সঠিক উত্তর হবে অপশন ডি, আমেরিকার সংবিধান। ভারতীয় সংবিধানের 24তম ধারা অনুযায়ী কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স কত হয়? তাহলে এখানে বলেছে আর্টিকেল 24-এ কি বলা হয়েছে? 24 নম্বর ধারায় শিশুদের বয়স কত হলে তাকে কলকারখানায় কাজে নিয়োগ করা যাবে না? 15 সঠিক উত্তর হবে 14 বছরের কম। 15 সঠিক উত্তর হবে 14 বছরের কম। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত রয়েছে? কোন পার্ট বা কোন অধ্যায়ে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম? সঠিক উত্তর হবে তৃতীয় বা পার্ট 3-তে। মনে রাখবে মৌলিক অধিকার পার্ট 3। ভারতীয় সংবিধানের কত থেকে কত নম্বর ধারায় মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে? তাহলে এই যে আমরা আগের প্রশ্নে দেখলাম পার্ট 3-তে মৌলিক অধিকার, এবার আমরা দেখব আর্টিকেল সংখ্যা কত থেকে কত। পার্ট 3-তে আর্টিকেল সংখ্যা 12 থেকে 35। 12 থেকে 35 অবধি আমাদের মৌলিক অধিকার বর্ণনা করা রয়েছে। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ। ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় কি বর্ণনা করা আছে? ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে বলা রয়েছে। বর্তমানে সম্পত্তির অধিকারটা কি? প্রথমেই বললাম মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে, আমরা আগের প্রশ্নে পড়েছি। তাহলে সম্পত্তির অধিকার এখন হচ্ছে সাধারণ আইনি অধিকারের মধ্যে পড়ে বা লিগ্যাল রাইটস, আইনি অধিকারের মধ্যে পড়ে। কত নম্বর ধারা অনুসারে হাইকোর্ট মৌলিক অধিকারসমূহ সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে? কত নম্বর ধারা অনুযায়ী লেখ জারি করতে পারে? 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মামলাটি মৌলিক অধিকার সম্পর্কিত? গোলকনাথ মামলা, শঙ্করী প্রসাদ মামলা, কেশবানন্দ ভারতী মামলা, নাকি সজ্জন সিং মামলা? সঠিক উত্তর হচ্ছে গোলকনাথ মামলা। কোন মৌলিক অধিকারটি বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য? বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হচ্ছে ব্যক্তি স্বাধীনতার অধিকার। ব্যক্তি স্বাধীনতার অধিকার বিদেশি নাগরিকদের জন্য সমানভাবে প্রযোজ্য। নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি 21 নম্বর আর্টিকেল বা 21 নম্বর অনুচ্ছেদ বা 21 নম্বর ধারায় দেওয়া হয়েছে? 4টে অপশন রয়েছে: সমতার অধিকার, সম্পত্তির অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ব্যক্তির স্বাধীনতার অধিকার ও জীবনের অধিকার। এটা কিন্তু 21 নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে। কে জরুরি অবস্থায় মৌলিক অধিকার রদ করতে পারে বা মৌলিক অধিকারের যে রুলগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করতে পারে? কে?
মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি নাকি রাষ্ট্রপতি? মনে রাখবে, রাষ্ট্রপতি একমাত্র জরুরি অবস্থায় মৌলিক অধিকার রদ করতে পারেন। সংবিধানের কত নম্বর ধারায় শিক্ষা ও সংস্কৃতির অধিকার স্বীকৃতি হয়েছে? কত নম্বর ধারায় শিক্ষা সংস্কৃতি সংক্রান্ত অধিকারের কথা বলা হয়েছে? এটা হচ্ছে 29 আর 30 নম্বর ধারা বা 29 আর 30 নম্বর আর্টিকেলে কিসের কথা বলা হয়েছে? শিক্ষা আর সংস্কৃতি। শিক্ষা আর সংস্কৃতি। ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, ঠিক আছে, বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দি স্টেট পলিসি, ডিপিএসপি, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের কোন অংশে এই রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বর্ণিত রয়েছে? যেরকম আমরা দেখলাম মৌলিক অধিকার হচ্ছে পার্ট 3-তে, ঠিক সেরকম ডিপিএসপি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক যে নীতিগুলো, এটা কিন্তু পার্ট 4-এ বা অধ্যায় 4-এ দেওয়া হয়েছে। পার্ট 4 বা অধ্যায় 4, ঠিক আছে। সংবিধানের কোন অংশে জনকল্যাণকর রাষ্ট্র এই ধারণাটি সুস্পষ্ট করা হয়েছে? জনকল্যাণকর রাষ্ট্র এই যে কথাটা, এটা কোথায় বলা হয়েছে? এটা বলা হয়েছে কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিতে। মনে রাখবে, জনকল্যাণকর রাষ্ট্র। সংবিধানের কত নম্বর ধারা অনুসারে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে মুক্ত রাখা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কত নম্বর ধারা অনুসারে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে মুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ধারা 50 বা আর্টিকেল 50। একই কাজে স্ত্রী পুরুষের সমপরিমাণ বেতন, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর বোথ মেন অ্যান্ড ওমেন, এটা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? ধারা 39। ধারা 39-এ বলা হয়েছে স্ত্রী পুরুষ সমান বেতন। সংবিধানের কত সংখ্যক ধারাকে গ্রাম পঞ্চায়েতের গঠন করার কথা বলা হয়েছে? ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গ্রাম পঞ্চায়েত, এটা WBCS-এও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রাম পঞ্চায়েত এর যে কথাটা বা এই গঠন বর্ণনাটা, এটা কত নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে? ধারা 41, 38, 39, 40। সঠিক উত্তর হবে 40। সংবিধানের কত নম্বর ধারাতে ইউনিফর্ম সিভিল কোড এই যে কথাটা, এটা বর্ণিত রয়েছে? ইউনিফর্ম সিভিল কোড এটা বর্ণিত হয়েছে কত নম্বর আর্টিকেলে? সঠিক উত্তর হবে 44। সবার জন্য সমান, 4 এইভাবে ব্যাপারটা মনে রাখবে, দুটো 4 রয়েছে। সবার জন্য সমান, ইউনিফর্ম সিভিল কোড, ধারা 44। নিম্নের কোনটি হলো আদালত কর্তৃক বলবৎযোগ্য বা জাস্টিসিয়েবল? নিচের কোনটা আদালত কর্তৃক বলবৎযোগ্য? মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, মৌলিক কর্তব্য নাকি সবগুলো? মনে রাখতে হবে মৌলিক কর্তব্য এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি এগুলো কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, অর্থাৎ এগুলো নন জাস্টিসিয়েবল। তাহলে আদালত কর্তৃক বলবৎযোগ্য কোনটা? মৌলিক অধিকার হলো আদালত কর্তৃক বলবৎযোগ্য। ভারতীয় সংবিধানের 49 সংখ্যক ধারা নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কিত? 49 নম্বর ধারা নিচের কোনটির কথা বলেছে? সঠিক উত্তর হবে অপশান বি, ঐতিহাসিক স্মৃতিসৌধ এবং অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলির সংরক্ষণ। এটা বলা হয়েছে ধারা 49। আর্টিকেল 49-এ বলা হয়েছে যে কোনো ঐতিহাসিক স্মৃতিসৌধ বা জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলো, সেগুলোর সংরক্ষণ।
ডক্টর বি আর আম্বেদকর নিম্নের কোনটিকে নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন বলেছেন? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বি আর আম্বেদকর কাকে বলেছেন নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন? এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি কে বলেছেন। কে বলেছেন? ডক্টর বি আর আম্বেদকর। কি বলেছেন? নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। কোনটাকে বলেছেন? রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতিকে। বা কোন অধ্যায়কে বলেছেন? তখন আমরা কি বলবো? পার্ট 4 কে বলেছেন, তাই তো? পার্ট 4। পার্ট 4-এ কি আছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। চলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা বা পঞ্চায়েত গঠন, যেটা আমি আগে একটা প্রশ্নে করালাম, পঞ্চায়েত গঠন বা গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা, এটা থেকে ওয়েস্ট বেঙ্গলের প্রশ্ন আসেই। ওয়েস্ট বেঙ্গলের যে সরকারি চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেখানে প্রশ্ন আসেই যে পঞ্চায়েত গঠন অথবা গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কোন আর্টিকেলে বলা হয়েছে। মনে রাখতে হবে 40 নম্বর আর্টিকেল, ঠিক আছে? আর্টিকেল 40-তে বলা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায়, এর আগে একবার পড়লাম, ইউনিফর্ম সিভিল কোড, তোমরা আমাকে উত্তরটা দেবে। অভিন্ন দেওয়ানি বিধি বা সমনীতি ভিত্তিক সিভিল কোড, যে কোনো একটা হতে পারে। তোমরা এতক্ষণে সবাই উত্তর জেনে গেছো, একটু আগে বলেছি সবার জন্য সমান, অর্থাৎ যেখানে দুটো সমান 4 রয়েছে। 44 নম্বর ধারা। নিচের কোনটি ভারতীয় সংসদের অংশ নয়? ভারতীয় সংসদ বা পার্লামেন্ট তার অংশ নয় কোনটা? রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা নাকি বিধানসভা? সঠিক উত্তর হবে বিধানসভা। বিধানসভা কিন্তু ভারতীয় সংসদের অংশ নয়। আচ্ছা, পরেরটা কি আছে দেখি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারত একটি ইউনিয়ন অফ স্টেটস? কোন আর্টিকেলে বলা হয়েছে ভারত ইউনিয়ন অফ স্টেটস? সঠিক উত্তর হবে আর্টিকেল 1 বা ধারা 1। আর্টিকেল 1-এ বলা হয়েছে যে ভারত একটি ইউনিয়ন অফ স্টেটস। ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল বা তারিখটি কত? ভারতীয় সংবিধান যে চালু হলো সেটা কত সালে চালু হলো? কিন্তু 26শে জানুয়ারি 1950। চালু হলো কিন্তু 26শে জানুয়ারি 1950। 1946 সালে যে গণপরিষদ তৈরি হয়েছিল, অর্থাৎ গণপরিষদ কি? সংবিধান রচনার জন্য একটা পরিষদ গঠন করা হয়েছিল, সেটাকে আমরা জানি গণপরিষদ। তাহলে 1946 সালে গণপরিষদের যে প্রথম সভা, সেখানে সভাপতিত্ব কে করেছিলেন? সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয় বা ভারতীয় সংবিধানের প্রণেতা বলা হয়? এটা আমার বলার অপেক্ষা রাখে না, তোমরা সবাই জানো, বি আর আম্বেদকর। তবুও এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত যে গণপরিষদ, এর প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? অর্থাৎ যখন ফার্স্ট টাইম এটা সৃষ্টি হয়েছিল তখন সদস্য সংখ্যা বা মেম্বার কতজন ছিল? 389, অপশন ডি। গণপরিষদের সদস্যরা ছিলেন প্রত্যক্ষভাবে ভারতবর্ষের জনগণ দ্বারা নির্বাচিত হয়েছিলেন, প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত, সরকার কর্তৃক মনোনীত নাকি একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি? সঠিক উত্তর হবে প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত, মনোনীত নয় কিন্তু, নির্বাচিত। ভারতের সংবিধান গৃহীত হয় কবে? চালু বলেনি, গ্রহণ কবে করা হলো? গৃহীত কবে করা হলো? গৃহীত করা হলো 1949, 1949-এর 26শে নভেম্বর। আর চালু হয়েছে কিন্তু 1950-এর 26শে জানুয়ারি। ঠিক আছে, মনে রাখতে হবে এটা। কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? প্রজাতান্ত্রিক আমরা বললাম 1950। আমরা প্রজাতান্ত্রিক দিবস পালন করি 26শে জানুয়ারি 1950-এর, ঠিক সেটাই 1950-কে প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশের দিন হিসাবে আমরা ধরে নিই। কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা? প্রথম সভার সভাপতি আমরা দেখেছি ডক্টর সচ্চিদানন্দ সিনহা। কবে হয়েছিল?
9 ডিসেম্বর 1946, 9 ডিসেম্বর 1946। ভারতীয় সংবিধান রচনা করেছে কে? ব্রিটিশ পার্লামেন্ট, ভারতের গণপরিষদ, তৎকালীন প্রদেশগুলোর প্রাদেশিক আইনসভার সদস্যগণ, ভারতের জনগণ। এই যে প্রদেশগুলোর প্রাদেশিক আইনসভার নির্বাচিত সদস্যগণ, অর্থাৎ যাদেরকে দিয়ে আমরা গণপরিষদ তৈরি করেছিলাম, তারাই তো রচনা করেছে সংবিধান। তাহলে সংবিধান রচনা করেছে ভারতের গণপরিষদ। নিম্নলিখিত সময়কালগুলির মধ্যে কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত যে গণপরিষদ সেটা বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধানকে চূড়ান্ত করেছিল? কোন সময়কাল? ডিসেম্বর 1946 টু নভেম্বর 1949, এটা মনে রাখতে হবে। ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত যে খসড়া রচনা কমিটি বা খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি, যাকে আমরা বলি খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি, ঠিক আছে, যেটাকে আমরা বলি, সেটার প্রধান কে ছিল? ড্রাফটিং কমিটির প্রধান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। গণপরিষদের সভাপতি কে ছিল? গণপরিষদের স্থায়ী সভাপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ? কোন আইনের মাধ্যমে গণপরিষদ গঠিত হয়েছিল বা কোন প্ল্যানের মাধ্যমে গণপরিষদ গঠিত হয়েছিল? ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন যে প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে আমাদের গণপরিষদ বা ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল। ভারতীয় সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? ভারতীয় সংবিধান কবে ঘোষণা করা হয়? 26শে জানুয়ারি 1950, অর্থাৎ যেদিন থেকে লাগু বা চালু হয়েছিল। ভারতীয় শাসনতন্ত্র কোন দিন থেকে কার্যকরী করা হলো? যেই দিন থেকে আমরা প্রজাতন্ত্র হিসাবে ধরে নিলাম, আমাদের প্রিয়াম্বেলে লেখা আছে, ঠিক সেই দিনকে ভারতীয় শাসনতন্ত্র চালু হলো। তাহলে ভারতীয় শাসনতন্ত্র চালু হওয়ার দিন কোনটা? সেই 26শে জানুয়ারি 1950। এই 54খানা প্রশ্নের মধ্য দিয়ে আজকে আমাদের যে ইম্পর্টেন্ট সেশনটা ছিল সেটা আমি শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, আর যারা যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।